ওই যে টাইম ম্যাগাজিন যে একটা গুঁতো মেরেছে খালি ওয়ান টাইম, একটি রাজনৈতিক দল আর একটি রাজনৈতিক দলের নিষিদ্ধ কিভাবে আশা করেন? নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই কোথাও হচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস তবে কিন্তু যদি দিয়ে কথা বলছে, তারপরে তার প্রতি আস্থাও নাই। কোনো কারণে টুস করে কেউ ঢুকে পড়ে তাহলে যে কি যে হবে, রীতিমতো কেয়ামত হয়ে যাবে। আমি কিন্তু সমস্যা দেখতেছি আফটার ইলেকশন। এখন আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, গোলাম মাওলা রনি, নির্বাচনের সহিংসতা দমনে সব রাজনৈতিক দলের সমান দায়বদ্ধতা থাকা সত্ত্বেও একটি নির্দিষ্ট দলকে লক্ষ্য করে এমন মন্তব্য রাজনৈতিক উত্তেজনা আরো বাড়িয়ে দেয় কিনা? প্রথমত হলো যে আপনার সঙ্গে একটু বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করি। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই কোথাও হচ্ছে না, প্রচারণার হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। এখানে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে তার বিরুদ্ধে কখনো কখনো কোথাও কোথাও শক্তিশালী প্রার্থী দাঁড়িয়ে গেছে, অর্থাৎ যিনি মনোনয়ন পেয়েছেন আর যিনি পান নাই। তো সেখানে ভোটাররা অংশগ্রহণের চাইতেও এই দুইজন প্রার্থীর যারা কর্মী এবং সমর্থক তারা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করছেন, তারপরে শেষে গালাগালি করছেন, মিছিল মিটিং করছেন এবং 500-1000 লোক নিয়ে পরস্পরের বিরুদ্ধে তারা যে বিক্ষোভ দেখাচ্ছেন, শক্তিমত্তা প্রদর্শন করছেন, এগুলোর ভিডিও অডিও ফুটেজ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই বলতে যেটি বোঝায় আমাদের দেশে, সেই লড়াইগুলো ভোটের মাঠে সাধারণ মানুষের প্রান্তিক লেভেলে সবার সঙ্গে একটা আন্তঃসংযোগ শুরু হয়ে যায়। ওটা বাংলাদেশে এখনো পর্যন্ত হয়নি। নাম্বার 2, সেটি হলো বিএনপি এবং জামাত। আমরা যদি এই 17 মাসের ইতিহাস দেখি বা তার আগের ইতিহাস দেখি, তো বিএনপির যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তাদের মেজরিটি ছিল, পপুলারিটি ছিল 30%। এখন যেহেতু বাতাস তাদের দিকে, এটা 35% to 40% হয়ে গেছে। তো যাদের 40% পপুলারিটি আছে, অন্যদিকে জামাত, আমরা জানি যে জামাতের সর্বোচ্চ 5% তাদের জনপ্রিয়তা রয়েছে। এখন ধরুন আওয়ামী লীগ নেই, এটাকে আপনি 10% আনেন, নট মোর দ্যান দ্যাট। এখন সেই 10%কে বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন জরিপের মাধ্যমে কেউ 30%, কেউ 31% এই জিনিসগুলো দেখানো হচ্ছে, কিন্তু এটা নট মোর দ্যান স্টিল 10%। এখন 10%-এর সঙ্গে আসলে 40%-এর কখনোই হাড্ডাহাড্ডি লড়াই হয় না। আপনি যদি একজন হেভিওয়েট চ্যাম্পিয়ন, 40 মন যার ওজন বা 40 কেজি ওজন, এরকম একজন হেভিওয়েট বক্সার, তার সঙ্গে যদি তার 3 ভাগের 1 ভাগ ওজনের রবিউলকে এনে দেন বা টিং একদম চিকন মানুষকে এনে দেন, তো ওর একটা বক্সিংয়ে তো চিত হয়ে পড়ে যাবে, নাকের বদনা ঠদনা ফেটে একদম ঘুমিয়ে মরে যাবে সঙ্গে সঙ্গে। দেখুন এখানে যা কিছু হচ্ছে, মাঠের যে অবস্থা, সেখানে দূর থেকে ফুস ফাঁস হালুম ওই পর্যন্তই, আর কাছাকাছি গেলেই ওই যে ওয়েট যেটা আছে সেই ওয়েটের কবলে পড়বে। তো যার জন্য এখানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে না। 2 নম্বরে যে প্রসঙ্গটি আপনি অবতারণা করেছেন সেটা হলো ইলেকশন কমিশনের যে বক্তব্য, যে কোনো কিছু হলে আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগ তো চাচ্ছে, আওয়ামী লীগ চাচ্ছে যে নির্বাচন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা যেখানেই বলুক না কেন, আওয়ামী লীগ চাচ্ছে যে ডক্টর ইউনূস এবং রাজনৈতিক দল যারা আছে প্রত্যেকটা লোক সারাদিন শুধু বলুক ইয়া আওয়ামী লীগ, ইয়া হাসিনা, ওয়া বাহাউদ্দিন নাসিম, এই সমস্ত কথা সারাদিন বলুক। তারা গড়াগড়ি করে বলুক যে আমরা আওয়ামী লীগের ভয়ে অস্থির, আওয়ামী লীগ আমাদের মারবে, আওয়ামী লীগ আমাদের কাটবে। এই জিনিসগুলো যত বেশি আওয়ামী বিরোধী শক্তিরা বলবে, ভারতে বসে নিরাপদ দূরতে বসে তাদের যে কী আনন্দ, ডেইলি একটা করে সিনেমা দেখবে। সেই শাহরুখ খানের লেটেস্ট যে সিনেমাগুলো তারা দেখবে, আর আল্লাহকে বলবে যে আল্লাহ আরও কয়েকদিন বাঁচিয়ে রাখো, আমাদের উপস্থিতি নেই, আমাদের লোকজন সব পলাতক, দেশের ভিতরের লোক পলাতক, গৃহ ছাড়া, বাড়ি ছাড়া, আর আমরা এই যে ভারতে পালিয়ে আছি, এরপরেও আমাকে এত ভয় পাচ্ছে। আর কোনো কারণে যদি আমি ওদেরকে একটু স্বপ্নে দেখা দিই, আওয়ামী লীগের কোনো লোক যদি স্বপ্নে দেখা দিয়ে এসে বলে কেমন আছো মামু, সঙ্গে সঙ্গে দেখবেন যে স্বপ্নের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আর যদি কোনো কারণে টুস করে কেউ ঢুকে পড়ে তাহলে যে কী যে হবে, রীতিমতো কেয়ামত হয়ে যাবে। তো এই যে এখন যারা ভয় দেখাচ্ছে বা নিজেরা ভয় পাচ্ছে অথবা একটা নাটক তৈরি করছে, তারা নিজেরাও জানে না এই ধরনের মিথ্যা নাটক সবসময় বুমেরাং হয়। বাস্তবতা হলো এখন বাংলাদেশের আওয়ামী লীগের যে অবস্থা, সেখানে আপনি 1 কোটি টাকা দিয়েও অজপাড়াগাঁয়ের কোনো একটা ছাত্রলীগ, যুবলীগ, একটা সবচেয়ে বেকুব যে লোকটি, তাকেও গুলিস্তানের ওই যে আওয়ামী লীগের অফিস, এই অফিসের সামনে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে আর একবার জয় বাংলা বলবে, আপনি বলবেন যে 1 কোটি টাকা দেব,
আপনি বিজ্ঞাপন দেন, একজন লোককে খুঁজে পাবেন না। এইরকম একটা ভীতি সঞ্চারিত হয়ে গেছে আওয়ামী লীগের তাহলে মধ্যে। আসলে এই কথা কেন বলা হচ্ছে? সরকার তো আসলে পারতেন যে ধরনের কথা না বলে যে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেরকম ব্যবস্থা নেবার, তাই না? এই কথাগুলো বলছে, প্রথমত হলো যে যারা বলছে তারা অনভিজ্ঞ হতে পারেন। 2 নম্বর হলো তারা অনভিজ্ঞ নন, অভিজ্ঞ, কিন্তু মূল সমস্যাকে আড়াল করে যখন আপনার সামনে একটা দামি সমস্যা নিয়ে আসবে, এতে করে ওই আজিজ ভাই যে শব্দটি ব্যবহার করে গুডু, মানে একটা আর একটার সঙ্গে লেগে যায়, সংঘাত লেগে যায়। তাহলে আপনি যদি দুটো ষাঁড় লড়াই করছে, আপনি ষাঁড় দুটোকে একটা পর্দাতে ঢেকে দিলেন, সামনে দুটো ইঁদুর এনে দিলেন যে এই ইঁদুর দুটোর ফাইট হবে, তাহলে দর্শকরা কি করবে? একদম হাঁ করে ইঁদুরের ফাইট দেখবে। হঠাৎ করে পর্দাটা সরিয়ে দিলেন, ষাঁড় দুটো মারামারি করে এসে দর্শকের উপর পড়ে সবগুলাকে রক্তাক্ত করে ফেলবে। ঘটনা তাই না? তো এখানে যারা এই মাঠে বসে সংঘাত করছে, সন্ত্রাস করছে, চাঁদাবাজি করছে, নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, তাদেরকে আপনি চিহ্নিত না করে, তাদেরকে না বলে পতিত ফ্যাসিবাদ, পতিত স্বৈরাচার, আওয়ামী লীগের লোক দিল্লি থেকে ওই কাজগুলো করছে। আরে বাবা, সবচেয়ে বড় ব্যাপার হলো একটা মানুষ কখন পালায়? যখন তার বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলে, যখন কোনো একটা জায়গায় দাঁড়িয়ে থাকার ন্যূনতম সৎ সাহস কারো থাকে না, সেই সময় মানুষ পালায়। কোনো একটা মানুষ সহজে পালায় না তো, একেবারে একটা ছোট শিশু ও রুখে দাঁড়ানোর চেষ্টা করে। তা আওয়ামী লীগের যারা পালিয়ে গেছেন, এটাকে আপনাকে বুঝতে হবে যে সে ভয় পেয়ে গেছেন। তাহলে কি এই কথার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারি যে আসলে স্ক্রিপ্ট রেডি বা নির্বাচনের পর সরকারের আসলে এই যে এমন ঘটনা, নির্বাচনে যদি সহিংসতা হয় তাহলে সেটির দায় আওয়ামী লীগের, আর যদি সহিংসতা না হয় তাহলে সেই ক্রেডিট কি আওয়ামী লীগ পাবে? এখানে মূল ব্যাপার হলো যে আওয়ামী লীগকে তো ক্রেডিট দেওয়ার জন্য কেউ কোনো কাজ করছে না। এখানে বর্তমান যারা আছেন উইদাউট আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আমি প্রথম থেকে বলে আসছি, আওয়ামী লীগ যেভাবে আওয়ামী লীগের পতন হয়েছে, তাতে আওয়ামী লীগের রাজনীতিতে ক্ষমতায় ফিরে আসতে 20 বছর সময় লাগবে। আর যদি এই বর্তমানে রাজনীতির যে দণ্ডদশা, এটা যদি কন্টিনিউ করে, তাহলে তারা অচিরে রাজনীতিতে ফিরে আসতে পারবে, কিন্তু ক্ষমতা আসতে আরও 20 বছর লাগবে। যেমন এখন বিএনপি রাজনীতিতে ফিরে আসছে, কিন্তু ক্ষমতা কিন্তু এখনও পায়নি। জামাত ধরুন ওই যে 71 সালে যে ভুল করেছে, তারা এগেনস্টে বারবার সে রাজনীতি করার সুযোগ পাচ্ছে, কিন্তু ক্ষমতা ফিরে পায়নি। আওয়ামী লীগের অবস্থাও তদ্রূপ হবে। কিন্তু আওয়ামী লীগের যেভাবে আওয়ামী লীগের মানে পতন হয়েছে, তাতে রাতারাতি এসে তারা স্টিয়ারিং হুইলে ধরে রাজনীতি পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে, ক্ষমতায় যাবে, এটা মূলত ভয়টা দেখানো হচ্ছে বর্তমানের যে চলমান সমস্যাগুলোকে মানে একটা কৃত্রিম সংকট সৃষ্টি করে পিছনে কাউকে ক্ষমতা আনার চেষ্টা। তাহলে কি বলা যায় যে নির্বাচনের পর সরকারের বিবৃতি কেমন হবে তা সহজেই অনুমেয়? অফকোর্স, এতে কোনো সন্দেহ নেই। তাহলে সেটা কি আসলে না, কেমন? সেটা হলো যে সরকার এখানে 3 থেকে 4টি উইন্ডো খোলা রেখেছে। ফার্স্ট থিং হলো যে নির্বাচন হলো, ভোটাররা ভোট কেন্দ্রে এলো, সেক্ষেত্রে সরকার কি বলবে? নির্বাচন হলো, ভোট কেন্দ্রে ভোটাররা এলো না, 3 to 5% ভোটার এলো, সেক্ষেত্রে সরকার কি বলবে? তৃতীয় হলো যে ভোট হলো, ভোট হওয়ার পরে হা জয়যুক্ত হলো, তখন সরকার কি বলবে? ভোট হলো, না জয়যুক্ত হলো, হা পরাজিত হলো, তখন সরকার কি করবে? বলবে না, তখন সরকার কি করবে? এরপরে যেটা হলো নির্বাচনে মেজরিটি পেল বিএনপি, তখন সরকার কি বলবে? আর নির্বাচনে মেজরিটি পেল জামাত, তখন সরকার কি বলবে? এইভাবে তারা অন্তত 10টি উইংস, শাখা খোলা রেখেছে এবং 10টা শাখার জন্য 10 ধরনের বক্তব্য স্ক্রিপ্ট রেডি করে বসে আছে। এবং প্রত্যেকটা জিনিস তারা প্ল্যান ABCDEFG এইভাবে তৈরি করে তারা এখন গুটির চাল দিচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। এবার আমি জনাব এম এম আজিজের কাছে যেতে চাই। যুক্তরাজ্য ভিত্তিক প্রভাবশালী টাইমস ম্যাগাজিন একটি সাক্ষাৎকার ছাপা করেছে এবং সেখানে প্রায় 3000 শব্দের একটি সাক্ষাৎকার বলতে পারি, এবং সেটি আমাদের বিএনপির যে শীর্ষ নেতা তারেক রহমান তিনি সেই সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে এই যে একটি নির্দিষ্ট দলকে নিষিদ্ধ করা হয়েছে, আমাকেও যে নিষিদ্ধ করা হবে না তার আসলে নিশ্চয়তা কোথায়? এর মাধ্যমে আসলে তিনি কি বোঝাতে চাইলেন? যে তিনি আসলে চান না যে একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হোক বা এই যে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা উঠে যাক, এটি কি তিনি চান কোনোভাবে? ধন্যবাদ আপনাকে। এখানে রনি ভাই যে কথাগুলি বলছে হয়তো ভাষার তারতম্য হবে, কিন্তু একই রকম হবে। ধরেন এই যে
আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় ছিল শেষে তো ফ্যাসিস্ট হয়ে গেছে, এরা কিন্তু সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষের শক্তি হিসেবে ব্যবহার করা হতো, মুক্তিযুদ্ধের ট্রাম্প কার্ডটা ব্যবহার করা হতো। ঠিক এখন এই ফ্যাসিস্ট বা আওয়ামী লীগ এই শব্দটা কিন্তু ব্যবহার করা হচ্ছে এখন, এই শব্দটা তার পক্ষে এবং বিপক্ষে। অর্থাৎ আপনাকে ফ্যাসিস্ট তকমা দিতে পারলেই আপনার যেন কোনো আইনের আশ্রয় বা কোনো কথা বলার অধিকার নেই, ব্যাপারটা এরকম। আমার কথা হচ্ছে যে আপনি গণতান্ত্রিক রাষ্ট্র চান, একটি রাজনৈতিক দল আর একটি রাজনৈতিক দলের নিষিদ্ধ কিভাবে আশা করেন যে চাইবে? আওয়ামী লীগ একটা বড় সংগঠন, আপনি তাকে আইনে বিচার করতেন, ফ্যাসিস্ট গুম খুম হচ্ছে তো বিচার, এগুলো হচ্ছে, করেন। যারা নির্দোষ তারা তো দোষ করে নাই, তাদের আপনি ভোটাধিকার দিবেন না? ভোট আসতেছে সামনে, ভোট দিবে না? ভোট তো দিবে তারা। তো সুতরাং আমি এইটাই বলছি যে এখন যে দেশের এখনো অবস্থা, যেটা পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে সামনে এটার ব্যাকগ্রাউন্ড অনেক আছে। কারণ ধরেন এই যে গণভোট হচ্ছে, কনস্টিটিউয়েন্সি অ্যাসেম্বলি হচ্ছে, অর্থাৎ সংসদ নির্বাচন একসাথে হচ্ছে, এটা তো পুরা জিনিসটা তো অবৈধ। আমি আগেও বলেছি, এখনও বলছি, কারণ এই সরকার সাংবিধানিক সরকার, সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী আপনার ওত নিয়েছে সংবিধান সমুন্নত রাখার জন্য। সুতরাং এই সংবিধান এখন জীবিত, যেটা ছিল এটা জীবিত। এই সংবিধানের সাথে সাংঘর্ষিক সংবিধানের আন্ডারে বা এই সরকারের আন্ডারে যে নির্বাচন হবে সেটিও অবৈধ। কোটা এটা চূড়ান্ত বিশ্লেষণ করলে তো তাই দাঁড়ায় আমার চোখে। অন্যরা কি মত করবে জানি না। আপনি দেখেন এই সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু সংস্কার করার ম্যান্ডেট এই সরকারের নাই। দুই হচ্ছে গণভোট দিয়েছে, গণভোট এবং সংসদ নির্বাচন একসাথে। গণভোটে আপনার মৌলিক সংস্কার ছিল 40টা, এইটা 4 দফার মধ্যে এনে প্রেসিডেন্টের আদেশ দিয়ে এটা হানা ভোটে দিচ্ছে। এটা নিয়ে তুমুল বিতর্ক, কারণ এটা কয় পার্সেন্ট লোক বোঝে, কয়জন বোঝে। এক ধরেন এটা গণভোট পাশ করলো, এরপরে এটা বলা হয়েছে, এই যে আলী রিয়াজ সাহেব বলেছে সাংবিধানিক সংস্কার কমিশন বসবে, অর্থাৎ এই সাংবিধানিক পরিষদ হবে, এই যে সংসদ নির্বাচনটা প্যারারেলি হবে ওইটার জন্যে। এটাতে কি হবে বলা হচ্ছে, আবার লেখা আছে 180 দিন পরে এই জুলাই সনদ যেটা লেখা আছে এটা স্বয়ংক্রিয়ভাবে আপনার পাশ হবে। তো ধরেন 60 দিনে 180 দিনে পাশ হলো না, ইউনিট সরকার বসে থাকবে না চলে যাবে? আমরা তো জানি না সরকার ফর্ম হবে কি হবে না। ধরেন বিএনপি জিতলো বা জামাতি জিতলো, সংসদে একই সাথে তো নির্বাচন হবে, তখন জিতে গেল, যে পার্টি জিতুক, তারা কি আঙুল চুষবে নাকি? কি হবে তখন? দেশের পরিস্থিতি যেটা দাঁড়াবে সেই পরিস্থিতি কি ধরেন বিএনপি জিতলো, বিএনপি জেতার পরে যদি সরকার ফর্ম করতে না দেয়, যদি সরকার বসে থাকে বলে যে আগে ওইটার জুলাই সনদ আগে করো, অনুমোদন করো, তারপরে আমরা তুমি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তুমি এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অনুমোদন করো, তারপরে তুমি ওত নাও, এরকম যদি হয়, এটা বসে থাকবে? কারণ এখানে তো নোট অফ ডিসেন্টও আছে, সবটা তো অনুমোদন করবে না। আর অবৈধ জিনিস সংসদ অনুমোদন করে কি করে বলেন? অবৈধ জিনিস স্বয়ংক্রিয় পৃথিবীর কোথায় আছে স্বয়ংক্রিয়ভাবে সংস্কার অনুমোদন হবে? সুতরাং আমি বলবো যে এই যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে আমাদের জন্য বড় সমস্যা। আপনি যেটা বলছেন বর্তমান যে সংঘাত সহিংসতা, যেমন জামালপুরে শেরপুরে ঘটনা ঘটছে, এটা চেয়ারে বসা নিয়ে গোলমাল, বসতে গিয়ে মারামারি লাগছে, একজন মরে গেছে, জামাতের একজন মারা গেছে। এরকম বাংলাদেশের ইতিহাসে শুরুর থেকে সব নির্বাচনে ছোটোখাটো হামলা মামলা হয় এবং এরকম মারা যায়ও। আমি এটাকে বড় ধরনের সমস্যা দেখছি না। আমি দেখছি যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা নির্বাচন দিছে, গণভোট একসাথে দিছে, এটা ডিটেল আলোচনা যায়, এটার যে ট্রানজিশন পিরিয়ড, নেক্সট সরকারের কাছে যে ক্ষমতা হস্তান্তর, বিরাট রকমের একটা অভ্যুত্থান ঘটে যেতে পারে, বিরাট রকম সমস্যা দেশ কাজ দিতে পারে। এটা তো আলী রিয়াজ সাহেব তো সেটাই বলছে, এটা তো অনুমান, সে তো 6 মাসের কথা বলছে। অর্থাৎ এই সরকার যে ক্ষমতা ছাড়বে এটার নির্দেশনা তো দেখতে পাচ্ছি না। সব জায়গায় দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস তবে কিন্তু যদি দিয়ে কথা বলছে, তারপরে তার প্রতি আস্থাও নাই। নির্বাচন হচ্ছে, ইলেকশন কমিশন প্রস্তুতি নিচ্ছে, সব নিচ্ছে, কিন্তু মানুষ রিকশায় ওঠেন, বলবে নির্বাচন কি সত্যি হচ্ছে? এই প্রশ্নটা থাকে, মানুষের ভিতরে আস্থা নাই। সুতরাং আমি কিন্তু সমস্যা দেখতেছি আফটার ইলেকশনের পরে
এইটা কি হবে, ট্রানজিশন পিরিয়ড যেটা হবে এইখানে আদৌ হবে কিনা। জি, আরো একটি প্রশ্ন আছে আপনার কাছে। একটি পক্ষ বলছে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর। এখন জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করলে তাদের মাধ্যমে আওয়ামী লীগ ফেরত আসবে না। আমার প্রশ্ন, কোনো এককালে জাপা আর আওয়ামী লীগ এক থাকার কারণে যদি তারা আওয়ামী লীগের দোসর হয়, তাহলে হেফাজতে ইসলামের একটি অংশ যারা শেখ হাসিনাকে কমই জননী উপাধি দিয়েছিলেন, তারা আসলে কি? না, এরকম যদি আপনি ধরতে যান তাহলে তো ঘুরে ফিরে তো প্রায় সব দলই দোষর হয়। দোষর হয় না হয়তো, কারণ আওয়ামী লীগের সাথে যারা ধরেন এই যে এখন ইসলামিক আন্দোলন বাংলাদেশ আছে, তারা তো নির্বাচনে ছিল, তাদেরকেও বলতে পারেন। তারা তো এখন অভ্যুত্থানের শক্তি হিসাবে দায়িত্ব নিচ্ছে, বৈঠকে বসে সব দাবি দাবি করতেছে। হোসেন মোহাম্মদ এরশাদের পার্টি তারাও গেছে, কমি মাদ্রাসা কমিতে ওখানে শেখ হাসিনাকে ডেকে নিচ্ছে, কমি জননী উপাধি দিছে, এগুলো তো আছে। এখন হচ্ছে কি, একটা ফ্যাসিস্ট সরকার, তার ফ্যাসিস্টের প্রতীক হচ্ছে শেখ হাসিনা, তাকে দেখে একদম সবাই ওই কমিটা বাধ্য হয়ে সার্ভাইভ করার জন্য তাকে ডেকে এনে কমি জননী উপাধি দিছে। তো এইভাবে করলে তো হবে না। এইভাবে করলে তো তাহলে তো দেখা যায় যে জামাতেরও তো 91 সালে যখন সরকার গঠন করে তখন 2 জন জামাতেরও মন্ত্রী ছিল। তেমন আপনি বলতে চাইছেন যে ট্যাগিং করা উচিত না? ট্যাগিং কেন করবে? যার যার কর্ম দিয়ে ফল হবে, ট্যাগিং করার কি আছে? জি। এই অমক ওই তমক এগুলি করে করে আর কতদিন ইলেকশন হয়ে যাবে, 10 দিন পরে ইলেকশন হবে, এখনো ট্যাগিং করে আপনি করবেন কেন? আপনার সাংবিধানিক সরকার, সংবিধান অনুযায়ী চলেন, আইন শৃঙ্খলা, ফেসিবাদের বিলোপ চাওয়া হয়েছে ছাত্ররা শেষ ভাগে, সেখানে ধরেন ছাত্র অগ্রভাগে ছিল। এমনও তো প্রশ্ন আসছে যে 30 জন ছাত্র অর্থাৎ এনসিপির 30 জন ছাত্র তাদের নিরাপত্তার জন্য জামাতের ভিতরে ঢুকলো। আর এই যে সারা দেশের মানুষ, ছাত্র জনতা যে অভ্যুত্থানে যুক্ত হলো, তাদের কাছে কি জবাব দিবে? তাদের নিরাপত্তাটা কোথায়? এগুলো বাঁচলে তো হবে না। এখন দেশ যাই হোক অভ্যুত্থান ঘটে গেছে, এখন দল যারা আছে আলটিমেটলি তো যাই বলেন না কেন, যারা অপরাধ করছে তাদের বিচার করেন, যারা অপরাধ করে নাই তাদেরকে তো আপনার স্বাভাবিক জীবনে ফিরে আসতে দিতে হবে। দেশটাকে তো চলতে হবে, মানবিক বাংলাদেশ, আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র, এটা তো প্রতিষ্ঠিত করতে হবে। আপনি ট্যাগিং করে তো এটার শেষ নাই, তো এ পর্যন্ত পারেন নাই, ভবিষ্যতে পারবেন এটা নিশ্চয় থাকি। আমার কাছে মনে হলো যে এই কোশ্চেনটা একটু রিলেটেড হতে পারে। এই যে সরকার, আমাদের এখনকার সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন ভাতা বাড়ানোর একটি বিষয় নিয়ে উদ্যোগ নিল, এবং পরবর্তী সময় গিয়ে আবার তারা বলছে যে এই সিদ্ধান্ত, এটি স্ট্যাবলিশ করার যে সিদ্ধান্ত, এটা তারা নিবে না, পরবর্তী সরকার এসে এই সিদ্ধান্ত নিবে। এখন আমাদের দেশের যে অবস্থা, আমরা ঋণে জর্জরিত, এবং আমাদের দেখা যাচ্ছে প্রায় 4 কোটি মানুষ এখন দরিদ্র সীমার নিচে। এই মুহূর্তে পরবর্তী সরকার এসে এটি আসলে বাস্তবায়ন করতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা, বা তারা আসলে কি বুঝাতে চাইলেন এমন পদক্ষেপের মধ্য দিয়ে? এই সরকার কোথার থেকে কোন কাজটা শুরু করবে এবং শেষ করবে এটা তো বোঝে নেই, এইটাই বোঝে নেই। ধরেন আপনি বিমানে 3 উপদেষ্টাকে ঢুকাই দিছে বোর্ডে, বলেন তো দেখি কেন ঢুকাইলো? এই সময় নির্বাচন করবে আর 15-20 দিন পরে সরকারি নির্বাচিত সরকার আসবে। যদি নির্বাচিত সরকার আসবে এটা সরকারের মাথায় থাকে, তাহলে বিমানের বোর্ডে বসায় দিল কেন? আবার দেখেন আমাদের ফেনীতে, ওখানে আপনার ইপিজেড করার কথা, ওখানে চীনকে দিয়ে দিছে যে ওখানে অস্ত্র উৎপাদন করো। কেন? আমাদের মেশিন টুলস ফ্যাক্টরি আছে না, ওটা এনলার্জ করে করতে পারতো না? এটা কিভাবে করবে? 9030 স্কোয়ার ফিটের এক একটা মন্ত্রীর জন্য ফ্ল্যাট করা হচ্ছে, নির্বাচনের ঠিক নাই। আপনার এই ফ্ল্যাট কি অনেকে ফুটবল, একটা ফ্ল্যাটে কি ফুটবল খেলার মাঠ রাখবেন নাকি? এইটা কেন করছেন? বালিশ তুলতে 3,500 কোটি টাকা, 350 টাকা, 3,500 টাকা, হারিকেন নাম লিফটের নামাতে 12 তলায়, এরকম প্ল্যান করছে কিনা আমি জানি না। এবং এর পেছনে কোনো বিজনেস হাউস আছে কিনা, বা এই সরকারের কোনো ইন্টারেস্ট আছে কিনা? প্রকল্প অনুমোদন করে দিল, কমিশন খায় চলে গেল কেউ কেউ, এটাও তো হইতে পারে। কারণ এই প্রকল্প তো বাস্তবায়ন হবে না। আপনার যেটা মেশিন টুলস ফ্যাক্টরি থাকার সত্ত্বেও ওটা দিচ্ছে, এটা তো বাস্তবায়ন হবে না। বিমানেরটা আমি ধরলাম, অনেকগুলো বিমান ইম্পোর্ট হচ্ছে, আসতেছে, হ্যাঁ, কারণ আমেরিকার সাথেও চুক্তি হয়েছে না, অনেকগুলো আপনার বোয়িং আসতেছে,
সেটা ধরেন অ্যাপ্রুভ করা, বোর্ডে অ্যাপ্রুভ করার প্রশ্ন থাকতে পারে। গোলাম মাওলা রনি যেরকম একটু আগে বলেছেন যে সরকারের আসলে প্ল্যান A B C D রয়েছে, সরকারের হাতে তো অনেক সময় ছিল, তারা এই শেষ সময়ে এসে এই ধরনের প্ল্যান আসলে তুলছেন। আপনার কি মনে হয় সেই প্ল্যানেরই আসলে এই অংশ? এই জন্যই তো মনে হয় প্ল্যান সির মনে হয় ক্ষমতা নির্বাচন করলে, আমি যেটা বললাম, নির্বাচন করে যে ট্রানজিশনটা হবে, এটা যে হবে, হলে এইসব প্রজেক্ট নিল কেন? জি, প্রশ্ন তো এই জায়গা। জি, আপনার কাছে আবারও আসবো। আমি আবারও একটু গোলাম মাওলা রনির কাছে যেতে চাই। এই যে সাক্ষাৎকারের কথা বলছিলাম, যে টাইমস ম্যাগাজিনে একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে জনাব তারেক রহমানের, এই ঠিক নির্বাচনের আগে এমন একটি সাক্ষাৎকার ছাপা হলো। আপনি তো রাজনৈতিক বিশ্লেষক এবং আপনার সংবাদ মাধ্যমগুলোর সাথে কাজ করা হয়েছে। নির্বাচনের আগে জানতে চাই যে এটি আসলে কি ধরনের প্রভাব ফেলবে, আর এটির আসলে ভ্যালুটা কেমন নির্বাচনের আগে? এটা হলো টাইম ম্যাগাজিনে তারেক রহমান সাহেবের যে সাক্ষাৎকারটি ছাপা হয়েছে, আমি যদি ওনার প্রেসের অ্যাডভাইজার হতাম, প্রথমত এই সময়টিতে তাকে কোনো এরকম আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিতাম না। মূল ব্যাপার হলো যে দেখুন, আমাদের দেশে কতগুলো ইঁদুর দৌড় হচ্ছে। সজীব ওয়াজেদ জয় ওয়াশিংটন পোস্টের সাথে, রয়টার্সের সাথে সাক্ষাৎকার দিয়েছেন, তা আমাকেও দিতে হবে। শেখ হাসিনাকে নিয়ে ওই অমুক পত্রিকায় খবর ছাপিয়েছে, কাজেই আমি যে ইংরেজি বলতে জানি আমাকে এটা প্রমাণ করতে হবে। আবার জামাতের আমির আল জাজিরের সাথে কথা বলেছে, আমাকেও সেই কথা বলতে হবে। এই জিনিসগুলো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পারস্পরিক যে ইঁদুর দৌড়গুলো হচ্ছে এবং নিজেদের অবস্থান না বুঝে এই দৌড়ে অংশগ্রহণ করাটা সুবিবেচনা প্রসূত নয়। প্রথমত হলো যে আমেরিকার সঙ্গে বিএনপির যে সম্পর্কটি রয়েছে, সেই সম্পর্কটি সেই 2001 সন থেকে ভালো না। আপনারা জানেন যে এটা একেবারে ওপেন সিক্রেট যে জনাব তারেক রহমান সাহেব সম্পর্কে ওই সময় যে দূতাবাস, বাংলাদেশে মার্কিন দূতাবাস যে রিপোর্টগুলো দিয়েছিল, তাকে যেভাবে দুর্নীতির বরপুত্র, যেভাবে সন্ত্রাসের মদতদাতা হিসেবে আমেরিকা চিহ্নিত করেছিল, সেই জায়গা থেকে আমেরিকা এখনও সরে আসেনি। তো এইটা সরে না আসার খবরটা তো বিএনপির লোকজন খুব ভালো করে জানে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে পত্রিকাটি টাইম ম্যাগাজিন, যেমন ইংল্যান্ডের অনেকগুলো পত্রিকা, আমেরিকার অনেকগুলো পত্রিকা, তারা রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে। যেমন আমি একটা পত্রিকার কথা বলি, যেমন ইকোনমিস্ট। আপনি যদি বাংলাদেশের ইকোনমি আগামী 50 বছরে কি ফোরকাস্ট হবে এবং এই ইকোনমি নিয়ে ইউরোপ আমেরিকা কি ভাবছে, IMF কি ভাবছে, তারপর ব্যাংক অফ আমেরিকা কি ভাবছে, ইহুদি ফাইন্যান্সগুলো কি ভাবছে, এই জিনিসগুলো যদি আপনি বুঝতে চান, তাহলে ইকোনমিস্টের যে কোনো বাংলাদেশ সম্পর্কে একটা ফোরকাস্ট পড়লেই বুঝতে পারবেন। তো কাজে যারা ইকোনমিস্টের সাক্ষাৎকার দিতে যাবে, তারা ওই পত্রিকাটা সম্পর্কে এবং ইকোনমি সম্পর্কে না জেনে ওখানে বক্তব্য দিতে যাওয়া রাজনৈতিক দলের জন্য আত্মহত্যার শামিল। সিমিলারলি টাইম ম্যাগাজিন একই সঙ্গে 3টি বিষয়কে তারা সবসময় হাইলাইট করে। একটা হলো মার্কিন স্বার্থ কোনো একটা দেশে, এখন তার স্বার্থের পক্ষে সে কখনো লোক নিয়োগ করে, এই জন্য কাউকে প্রমোট করে। যেমন দেখা গেল কালকে আপনাকে প্রচ্ছদে ছাপিয়ে দেওয়া হলো লেডি অফ দ্য ইয়ার, ইট মিনস আমেরিকা আপনাকে রিক্রুট করতে চাচ্ছে। আবার ধরুন আপনি বাংলাদেশের একটা রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি, আপনাকে প্রচ্ছদে ছাপিয়ে বলল যে আপনি লেডি অফ খাম্বা লেডি, তখন আপনি বুঝতে হবে যে আপনার কেয়ামত হয়ে গেছে। এই যে এইগুলো তো ওরা করে কি, আমেরিকা সেই পররাষ্ট্র নীতিটাকে রিপ্রেজেন্ট করে। আমেরিকার মিলিটারি পলিসি, আমেরিকার যে হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড আউটওয়ার্ড সিকিউরিটি, ইন্টারন্যাশনাল সিকিউরিটি, এইটা ওরা এনশিওর করে। তো এনশিওর করার ক্ষেত্রে ওখানে আপনি শতভাগ নিশ্চিত না হয়ে যদি সাক্ষাৎকার দিতে যান, তাহলে আপনাকে তারা বেইজ্জতি করে ফেলবে। এখানে যে ঘটনাটা ঘটেছে দেখেন, বিএনপি প্রথমত আমি দেখলাম যে বিএনপি সকল পেজ থেকে তারা এই সাক্ষাৎকারটাকে তারা শেয়ার করেছে। ইভেন স্বয়ং তারেক রহমান সাহেব তার যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখান থেকে সাক্ষাৎকারটা করেছে এবং 3000 শব্দের একটা সাক্ষাৎকার। তো তারা প্রথমে বুঝতে পারেনি, কিন্তু ওই যে বিএনপি বিরোধী যে শক্তিগুলো, সেই শক্তিগুলো মুহূর্তের মধ্যে ফেসবুক থেকে শুরু করে সবগুলো সোশ্যাল মিডিয়া ভাইরাল করে ফেলেছে। তো সেখানে তারেক রহমান সম্পর্কে অনেক ভালো কথা বলা হয়েছে, প্লাস তারেক রহমান সাহেব নিজেও অনেক ভালো ভালো কথা বলেছেন, যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে পলিটিক্যাল পার্টিগুলো নিষিদ্ধ না করার ব্যাপারে, তারপর তিনি তার মায়ের কাছ থেকে কি শিখেছেন ইত্যাদি ইত্যাদি। তারপর তার একটা ভীষণ মিশন, আগামীতে তিনি দায়িত্ব পেলে সেই দায়িত্ব কিভাবে পরিচালনা করবেন, এই যে তার বোধ যে ক্ষমতা বড় ব্যাপার নয়, দায়িত্বটা বড় ব্যাপার, এগুলো কিন্তু বিএনপির যারা প্রতিপক্ষ, ইভেন আমেরিকা, তারা লাইমলাইট আনছে না।
বলে এখানে আরেকটা জিনিস ব্যবহার করে, সেগুলো প্রোডিগাল। এই শব্দটা কেবলমাত্র যে ইংরেজি তা না, এটার সঙ্গে একটা বাইবেলিক শব্দ আছে। মানে বাইবেলে এই শব্দটি ব্যবহার করা হয়েছে একটা কাহিনী বর্ণনা করতে গিয়ে, যেখানে একজন যুবক তার পিতামাতাকে এত কষ্ট দিয়েছে, কষ্ট দেওয়ার পরে সে চলে যায় বাড়ি থেকে, সব কিছু লুটপাট করে সে চলে যায়। চলে যাওয়ার পরে এই সময়ের মধ্যে তার ছোট ভাই মারা যায়, তার বাবা মারা যায়, মনের দুঃখে যে হারে আমার ছেলেটা একটা অমানুষ, আমাকে শেষ করে দিয়ে গেল, বাবা মারা যায়, মা মারা যায়। তারপরে ছেলেটা বিদেশে থেকে, ওই প্রবাস থেকে যখন আইসা দেখে তার মা বাবা মারা গেছে, ভাইটাও মারা গেছে, তখন তার ভিতরে এক ধরনের অনুশোচনা জাগে। ঠিক সেম ল্যাঙ্গুয়েজটা এখানে ইউজ করা হয়েছে। দেখেন কোকো আরাফাত রহমান কোকো মারা গেছেন, আপনি দেখেন বেগম খালেদা জিয়া মারা গেছেন, এই দুটো জিনিস। এবং তার জীবিত অবস্থায় তিনি তার সন্তানকে ওইভাবে আদর করার সুযোগ পাননি। এই টোটাল জিনিসগুলোর সঙ্গে ওরা এমন সুকৌশলে মিলিয়ে দিয়েছে। এইটা কেন এই নির্বাচনের এই অল্প কয়েকদিন আগে, এটা কি আমার কাছে মনে হচ্ছে যে ম্যাটিকুলাস ডিজাইনে জনাব তারেক রহমান সাহেবকে ডুবানোর জন্য কাজটি করা হয়েছে, আমেরিকার সাথে সম্পর্ক নষ্ট করার জন্য করা হয়েছে। এর বাইরে তো আমি অন্য কোনো কারণ দেখি না। কষ্টটা লাগে কি জানেন আপনি, বর্ণা আমরা কয়েকজন লোক, বিশেষ করে আমি আওয়ামী লীগে যখন ছিলাম এমপি, তখন এই তারেক রহমান সাহেবের নাম কেউ নিতে পারতেন না বাংলাদেশে। তখন তাকে নিয়ে কৌশলে লিখেছি, তার প্রশংসা করেছি, তার সম্পর্কে বলেছি। সেটা 2012-13 সনে, 2016-17 সনে তারেক রহমান সাহেবকে নিয়ে পত্রিকায় সাব এডিটোরিয়াল লেখা, পোস্ট এডিটোরিয়াল লেখা এত সোজা না। টক শোতে তারেক রহমান সাহেব ভালো মানুষ, আসলে ভালো করতে পারবেন এই কথা বলাটা এত সহজ ছিল না, বাট আই ডিড ইট। তো যার জন্য তার এখন স্বর্ণালীর সময়, চারিদিক থেকে শুধু বিজয় আর বিজয়। আর বিজয়ের সময় যখন আমি দেখি যে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একটা পত্রিকা, একেবারে তারই যারা প্রেসের যারা লোকজন আছে, তারা সেই পত্রিকার লোকজনকে তার সামনে নিয়ে দিল, এটা সাক্ষাৎ হলো এবং এখানে এই ধরনের একটি শব্দ সঞ্চয় হলো। ফলে এটার যে নিউজ ভ্যালু এবং এটার যে এই ম্যাগাজিনটার যে গুরুত্ব, এটা তো তারেক রহমান সাহেবের চাইতে তার যারা প্রেসের সাথে জড়িত, তার যারা পিআরের সাথে জড়িত, পাবলিক রিলেশনের সাথে জড়িত, আমি মনে করি জনাব তারেক রহমান সাহেবের উচিত ইমিডিয়েটলি তাদেরকে স্যাক করা এই কাজের জন্য। যা হবার সর্বনাশ হয়ে গেছে। আর এই লোকগুলো যে তার সাথে থাকে, আগামীতে জামাতকেও লাগবে না আর আওয়ামী লীগকেও লাগবে না। এই লোকদের দ্বারাই তারেক রহমান সাহেবের 12টা বাজবে। আগে যেমন একটা খাম্বা হয়ে গেছে, পরে দেখা গেল ওনার চারিদিকে 4টা খাম্বা দাঁড়া করাই দেবে। এরা বলবে যে এখন যদি মানে খাম্বা টু দি পাওয়ার 4, এই জিনিসগুলো এরকম লোক থাকলে মানে ওই রাজার চারিপাশে রত্ন থাকতে হবে, অল অফ দ্য বিগ এম্পায়ার। না হলে কি সংঘর্ষে লোহা ভাসবে, এমনটি বলতে যাচ্ছেন আপনি? রাইট। জি, ধন্যবাদ আপনাকে। আমি আবারও জনাব এম এ আজিজের কাছে যেতে চাই। আপনার কাছে আগে একটি তথ্য শেয়ার করি, সেটি হলো 5 আগস্টের পর আমরা সবাই জানি যে হচ্ছে একঝাঁক তরুণ এনসিপি গঠন করলো এবং এনসিপি গঠন করবার পর তারা মোটামুটি রাজনীতিতে বেশ সক্রিয়। তারা লেখাপড়া থেকে অনেক দূরে সরে গিয়েছে এবং যেহেতু তারা রাজনীতিতে সক্রিয়, বোঝাই যাচ্ছে যে তারা আসলে যেটি নিয়ে আন্দোলন করেছিলেন চাকরি করবার জন্য, সেই চাকরির আগ্রহ এখন তাদের মধ্যে নেই। তাহলে আপনার কি মনে হয় তাদের ভবিষ্যৎ পেশা কি রাজনীতিই হতে যাচ্ছে? না, দেখেন বাংলাদেশে নিবন্ধিত দল আছে প্রায় 52টি। সব দলের নাম কেউ জানে না। এখন এনসিপি এই নির্বাচনে অংশগ্রহণ করার পরে, আমি যেটা আগে বলেছি, এই এনসিপি অভ্যুত্থানের অগ্রভাগে ছিল, অভ্যুত্থানের শক্তি, এটার একটা ব্র্যান্ড ভ্যালু ছিল। এরা যদি ধরেন 3 জন উপদেষ্টা ছিল, 3 জন, তারা তো উপদেষ্টা পরিষদ থেকে বের হয়ে আসছিল। এই দলটা যদি আলাদাভাবে সমাজের প্রেশার গ্রুপ হিসেবে থাকতো, এত বিতর্কিত না হতো, তাহলে কিন্তু সমাজে কাজে আসতো। আজকে আমরাও হয়তো, রনি ভাইও বলতো, আমরাও হয়তো তার পৃষ্ঠপোষকতা দিতাম যতটুকু পারি। কিন্তু এই জামাতে জয়েন করার পরে এখন তারা তো একটা দল, একটা গ্রুপ আরেকটা দল করে ফেলছে, আর অনেকে বেরিয়ে গেছে। তো এখন তো এটা কয়েক খণ্ডে বিভক্ত হয়ে গেছে। অর্থাৎ এখন 30 জন, আমি ধরবো যে 30টা সিট পেয়েছে, 30 জন জামাতের সাথে আছে। এখন প্রশ্ন উঠেছে, এই 30 জনের আত্মরক্ষার জন্যে তারা যে জামাতে আশ্রয় নিল, তাহলে অভ্যুত্থানের শক্তি যে লক্ষ লক্ষ লোক ছিল, তাদের কি জবাব দিবে? তারা কি তাদের পরিত্যাগ করে যে চলে গেল? এখন আমার বক্তব্য হচ্ছে যে এবারে যে নির্বাচনে গেল, এই অভ্যুত্থানে হয়তো এটা ঠিক যে নির্বাচনে যেহেতু সংসদে আনুপাতিক হারে সিট পাবে উচ্চকক্ষে, সেখানে হয়তো
জামাতের ভোট পাওয়াটা মিলে সবার ভোট পাওয়া দিয়ে হয়তো আনুপাতিক হারের ভোটে উচ্চ কক্ষে যাইতে পারে, সংসদে তো তারা সিট পাবে না, একটা সিটও পাবে না। হ্যাঁ, এবং অধিকাংশই জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। তো অর্থাৎ এটাই এনসিপির মৃত্যু। এনসিপি শেষ হবে, ওই 52টা পার্টি আছে আপনি নিবন্ধিত, আপনার নাম জানেন না, ওরকমই নাম না জানা প্রার্থী হিসেবে টিকে থাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে এই জুলাই আন্দোলনকারীরা একদিন বিশ্বে নেতৃত্ব দেবে। তো আমরা তো দেখতেই পেলাম যে এনসিপি খুব অল্প দিনের মধ্যে গঠিত হলো, আবার খুব দ্রুতই এদের ভাঙন ঘটলো, আবার একাধিক নেতা আমরা দেখেছি পদত্যাগও করলেন। তাহলে যারা নিজেদের দলের মধ্যেই নেতৃত্বের সঠিক যে ভিউ বা দৃশ্য সেটি দেখাতে পারলেন না আমাদের, তারা বিশ্বে কিভাবে নেতৃত্ব দেবে বলে আপনার মনে হয়? নেতৃত্ব উনি তো বলছেন যে তরুণদের ভিতরে অনেকেই জিতবে, অনেকে মন্ত্রী এই হবে। কথা যখন আপনি বললেন তাহলে আমি বলি, আমরা যে ফ্ল্যাটের কথা তুললাম, যে এত বরাদ্দের ফ্ল্যাট, আপনার কি মনে হয় যে তারা জিতে কেউ মন্ত্রী হবেন তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্যই কি আসলে কোনো ফ্ল্যাটের যেই প্রস্তাবগুলো সেগুলো রাখা হলো কিনা? না, এটাও তো হয় যে তারা এও বলছে যে কেউ কেউ বলছে শিক্ষামন্ত্রী হবে। এর আগে নাহিদ ইসলামকে বলছে তো, প্রেস সেক্রেটারি পাশে বসায় রেখে বলছে একদিন সে প্রধানমন্ত্রী হবে, বলছে তো। এগুলো বলে এবং তাদের দিয়ে রাজনীতি করা। কালকেও যে এক স্টেটমেন্ট আমি দেখলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছে এই দেশে সবাই উদ্যোক্তা হওয়া দরকার, উদ্যোক্তা হওয়া দরকার। একবারও পড়াশোনার কথা বলে নাই। এখন আপনি যেটা বলছিলেন, এই যে ছাত্ররা যে এনসিপি করছে, আপনার রাজনীতিবিদ হবে না চাকরি না, কোটার এই আন্দোলনে নাই তো তা বিশেষ দেওয়ার কথা মাথায় নাই, এখন মন্ত্রী হবে, এমপি হবে, এইটা হলো সরাসরি কথা। তাহলে কি অর্থাৎ আমি যে এই যুব প্রশ্নটি সমাজ করেছিলাম মাঝে আপনাকে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি আসলে তাদের জন্যই, তাদের সুন্দর ভবিষ্যতের জন্যই এই ফ্ল্যাটগুলো করে যাচ্ছেন, যে তারা কেউ মন্ত্রী হয়ে আসবেন, এরকম সুন্দর বাড়িতে থাকবেন? তার তো পরিকল্পনা অনেক কিছু। আমি এর আগে বলছি না যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করবে এবং 108 দিন ঠেকায় রাখবে। ধরেন বিএনপি জিতলো, সরকার গঠন করতে দিল না, বয়ে থাকবো? যারা বিরোধিতা করবে তাদের পিঠা 54,000 বর্গমাইলের বাইরে ফেলাই দিবে, এত সহজ নাকি? তো সুতরাং আপনি ফ্ল্যাট করতে পারেন, ফ্ল্যাট করতে পারবেন না, তো এত প্রজেক্টই পাস করতে পারবেন না। আপনার ওই মন্ত্রী হবে, কেউ পাস করবে? কারণ উনি এনজিও ছাড়া কিচ্ছু বোঝে না। আমি ওনার পক্ষে টকশো করেছি, ওনার পক্ষে লিখেছি, 6 তালা উঠাইছে। আমি তাকে জাতীয় সম্পদ মনে করছি। এই দেশটারে ফোকলা বানা ফেলাইছে উনি বিদেশি। আমি বলি এই সরকার সব বিদেশি নাগরিক নিয়ে, এটা তো বিদেশি সরকার এবং এর বেশিরভাগ হলে আমেরিকান সিটিজেন। এগুলো উনি যদি দেশকে ফোকলা বানিয়ে ফেলেন, তাহলে তিনি যাদের উপর ভরসা রাখতে চাইলেন বা তিনি যাদের কথা বললেন যে তরুণ নেতৃত্ব, তার অনুসারেই বলা চলে, তাহলে কি তারা আসলে দেশের কি অবস্থা করবেন বলে আপনার মনে হয়? না, তরুণ নেতৃত্ব তো আর শেষ, তো তরুণ নেতৃত্বের ভাবনা শেষ। হ্যাঁ, শেষ, এই ইলেকশন পরে শেষ। এই এনসিপি আর থাকবে না, থাকবে ওই 4-5 জনের, আমার পরিবারের চেয়ে ছোট থাকবে। আমি অনেক সময় বলছি যে 30টে দল নিয়ে ঐক্যবদ্ধ কমিশন করছে ইউনূস সরকার, এর অর্ধেক দলের বেশি আমার পরিবারের সদস্য। তাদের যদি এই নেতৃত্ব এটি যদি শেষই হয়ে যায়, তাহলে তো তাদের লাইফের বা জীবনের সামনে রিস্ক রয়েছে। তাহলে তাদের ভবিষ্যতের জন্য ডক্টর মোহাম্মদ তাদের ভবিষ্যৎ তো ইয়ে আছে, জামাতে ঢুকে পড়ছে তো, জামাত তো আছে তো, জামাত তো অনেক নিবন্ধন বা নিষিদ্ধ হয়েছে, অনেক লোক ফাঁসি দিয়েছে, টিকে আছে না? রাজনৈতিক দল টিকে থাকবে, তারা বিএনপির সাথে জামাতের ভিতরে বিলীন হয়ে যাবে। আমি বলি জামাত হলো একটা হাঙ্গর মাছ, ছোট মাছ পেটে ঢুকলে আর বেরোতে পারে না, ওটা হজম হয়ে যাবে, এনসিপি হজম হয়ে যাবে, শেষ। এখনই দেখেন না সব টুপি পরা শুরু করে দিয়েছে। এখন তো 300 আসনে, ওরা তো 30 জন দাঁড়াইছে, 300 আসনে জামাতের পক্ষে। আমরা দেখেছি যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং সার্জিস আলম এবং নাসির পাটোয়ারিকেও আমরা দেখেছি যে মাথায় টুপি পরে নির্বাচনী প্রচারণা। মাথায় টুপি পরা অপরাধ না, আগে পড়তো না, এখন কেন পরা হয়? নির্বাচন আসলে এই টুপি কেন পরা হয় আমি জানতে চাই, এই টপিক উঠেই আসলো। মানুষ, আমাদের দেশে তো ধরেন আপনার 82% লোক তো মুসলমান। এটা আপনি ধরেন, আপনি ওই ধরেন এই যে হিজাব পরেন নাই, অমুক পরেন নাই, তমুক, কিন্তু আমরা তো সবাই ধর্মের প্রতি তো অনুগত, তো এটা ঠিক। ধরেন আমাদের দেশে 80% লোক গ্রামে বাস করে, 30% লোক একদম অক্ষরজ্ঞানী জানে না, 30% লোক এখন টুপি পরলে ভাবে যে ধার্মিক লোক, ভালো লোক, এই লোক সেই লোক, এরকম কনভিন্স করে। যে ধর্মকে ব্যবহার করে আমরা সাধারণ মানুষের মনের ভেতর যে সব রাজনৈতিক নেতারা তারা একটি জায়গা করে নিতে পারেন। হ্যাঁ, খুব দ্রুত সময়ের মধ্যে। কনফিউশন তৈরি হয়েছে না? জামাতের আমির নিজে বলেছে, দেখেন জামাতের আমির বলে নাই
আর বিএনপির চেয়ারম্যানও তারেক রহমানও বলে নাই, কিন্তু অন্যরা তো বলতেছে দাঁড়িপাল্লায় ভোট দিলে ব্যস্ত পাওয়া আচ্ছা, যাবে জামায়াতের বলতেছে আমিরের তো। প্রসঙ্গ যখন আনলেনই, আমি আরেকটা প্রশ্ন করি। সেটি হলো, জামায়াতের আমির একটি সাক্ষাৎকারে বলেছেন যে তারা নারী নেতৃত্ব মানবেন না বা নারীদেরকে নেতৃত্বে রাখা যায় না। নারীদেরকে নেতৃত্বে রাখা যায় না, কিন্তু মাঠের প্রচারণার জন্য নারীদেরকে বাড়ি বাড়ি ব্যবহার পাঠানো যায় এবং সেসব নারীরা আহতও হচ্ছেন, বিভিন্ন জায়গায় গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন, আহতও হচ্ছেন। এই বিষয়ে আপনি কি বলবেন তাহলে? না দেখেন, এটা উনি ঠিক বলেছেন, নারীরা বোরকা পরে পরে চোখ বের করে করে যাচ্ছে, যাওয়ার পরে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, এটা ঠিক বলেছেন। কিন্তু উনি একথা বলেন নাই যে পার্সোনাল প্রপার্টি এনআইডি চাই কেন, বিকাশ নাম্বার চাই কেন? তাহলে তো তাদেরকে হেনস্থা না করে তাদেরকে সাথে সাথে পুলিশে দেওয়া উচিত ছিল তো। আবার যেটা বলা হয়েছে যে বোরকা খুলে ফেলে, হ্যাঁ সন্দেহ হয়েছে, কথা ভয়েস চেঞ্জ, বোরকা খুলে দেখে যে পুরুষ, বোরকার ভিতরে পুরুষ, কি করবে বলেন? তাহলে আমরা কি বলতে পারি যে নারীর গর্ভে জন্ম নেওয়া যায় কিন্তু নারীর নেতৃত্ব নেওয়া যায় না? আপনাদের বাড়িতে কি হয়? আপনাদের বাড়িতে যেদিন এই জন্য এনসিপির যতগুলো নারী, প্রমিজিং নারী, সবগুলো অ্যাডভান্স, তারা বুঝছে, তারা কিন্তু সব রিজাইন করে চলে গেছে। স্বতন্ত্র, এই যে তাসলিম যারা স্বতন্ত্র, তারপরে আরো সামান্তা, এসব প্রমিজিং নারী তো কেউ এনসিপিতে নাই। ধন্যবাদ আপনাকে। এবার আমি গোলাম মোল্লা রনির কাছে যেতে চাই। আসিফ মাহমুদ উপদেষ্টা থাকাকালীন তার নিজ এলাকা কুমিল্লায় সড়ক ও অন্যান্য গ্রামীণ অবকাঠামো মেরামত ও উন্নয়নে ২,৪০০ কোটি টাকার একটি প্রকল্প নেয় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর, এবং এই প্রকল্পে সবচেয়ে বেশি বরাদ্দ ধরা হয় তার নিজ উপজেলা মুরাদনগরে ৪৫৩ কোটি টাকা। আবারও বলছি, ৪৫৩ কোটি টাকা। এত বড় অঙ্কের বরাদ্দ অনেক জেলাতেও থাকে না। এখন এই বরাদ্দের কথা তো গেল, তিনি আবার এখন বলছেন যে তিনি যদি ক্ষমতায় আসেন, ক্ষমতায় আসবার পরই ১ মাসের মধ্যে তিনি কুমিল্লাকে বিভাগ করবেন। এই যে তিনি এসব কথা বলছেন, কি মনে হয় তিনি সফল হবেন? প্রথমত হয় কি, এটা যারা রাজনীতি করেন, মন্ত্রী হন, এমপি হন, তারা সবসময় তার নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। এটা এক ধরনের মানসিক অবস্থা। আবার ওই নিজের যে ইউনিয়ন, ওই ইউনিয়নের প্রতি আবার বেশি বরাদ্দ হয়। আমরা যেহেতু সংসদ সদস্য ছিলাম, আমরা জিনিসটা জানি। আবার নিজে যে শহরে থাকে, ওই আশেপাশে সরকারি বরাদ্দ দিয়ে রাস্তাঘাট এগুলো করে। তো সেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে মন্ত্রণালয়ে ছিলেন, সঙ্গত কারণেই স্পোর্টস এবং এলজিআরডি সবচেয়ে বড় দুটো মন্ত্রণালয়, তার বরাদ্দ কুমিল্লাতে তার নির্বাচনী এলাকায় যাবে। এটা নিয়ে আমাদের যে ট্র্যাডিশনাল রাজনীতি, সেই রাজনীতিতে সমালোচনা করাটা আমার কাছে অপাঙ্ক্তে মনে হয়, বিকজ সবাই এই সেম কাজটা করেছেন। কিন্তু তারা তো বলেছিলেন যে নতুন বন্দোবস্তে হ্যাঁ, সামনে আগাবেন। নতুন বন্দোবস্ত তো অনেক কিছু আছে। সে কেটস পরেছে, হাতে ঘড়ি দিয়েছে, হাঁসের মাংস খেয়েছে, এগুলি কি নতুন কিছু নয়? এখন তো আবার পাঞ্জাবিও পড়ছেন। হ্যাঁ, এখন আবার পাঞ্জাবি পরেছে, এই যে রাতারাতি। এবং আপনি আরেকটা যে বাড়ি নিয়ে বললেন, আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে নতুন যারা বন্দোবস্তের নায়ক, এদেরকে নিয়ে অনেক চিন্তা করেন। আপনি প্রশ্ন করছিলেন যে তারা নিজের দেশেই করতে পারে না, তারা বিদেশে কিভাবে নেতৃত্ব দিবে? নিজের দলে পারে না, বিদেশে গিয়ে কিভাবে দিবেন? আচ্ছা, এখন শেখ হাসিনা দিল্লি থেকে নেতৃত্ব দিচ্ছেন না? হ্যাঁ, দিচ্ছেন। তো ওই যারা ইংল্যান্ডে পালিয়ে আছেন, তারা গিয়ে দেখবেন যে ইংল্যান্ডও নেতা তাদের রাজনৈতিক ক্যারিয়ার তো অনেক বড়। আচ্ছা, ওই তো অনেক বড়। ভবিষ্যতে যদি তাদের বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়, তারা যে দেশে যাবেন সেই দেশে গিয়ে একটা নেতা হবেন। তো এই যে বললেন যে সারা দুনিয়াতে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে 3G থিওরি যে নেতৃত্ব, এটা ছড়িয়ে পড়বে, এই গেল একটা পজিটিভ অর্থে আমি চিন্তা করি। দুই নম্বর হলো যে উনি চিন্তা করেন যে এই যে এনসিপির অনেকগুলো ছেলে যাদের বয়স 30-এর নিচে, এদেরকে উনি বলতেছেন তোমরা মন্ত্রী হবা, প্রধানমন্ত্রী হবা, তাদেরকে ইন্সপায়ার করছেন এবং ওদের জন্য যে বড় বড় প্রকল্প এবং যাকে বলা হয় তাদের জন্য এই যে বাসা বানানো হচ্ছে। বিশ্বাস করেন, এদের তো অনেকে বিয়ে করেনি এখন পর্যন্ত। তাহলে কাদের নিয়ে রাখবেন এই ফ্ল্যাট? হ্যাঁ, ওই যে ভবিষ্যতে যদি কোনো মেয়ে ভালো বংশ, বাবা মা যদি হয় যে না এই ছেলেটা আমার মেয়ের সাথে যদি বিয়ে থা দিতে পারি, তো এরকম মন্ত্রী পড়ে এরকম একটা অ্যাপার্টমেন্ট তারা পাবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের চিন্তা তো ইউনিক, আপনার আমার সঙ্গে মিলবে না। সে এই ছেলেদেরকে বিয়ে করাতে চাচ্ছে, মেয়েদেরকে বিয়ে দিতে চাচ্ছে, যাতে তাদেরকে মন্ত্রী বানালে ওই বাসা ঠাসা হবে, ভবিষ্যতে হোক বা না হোক। ওটাকে উপলক্ষ করে যদি একটা ভালো সম্বন্ধ হয়, এর কারণ হলো এদের মধ্যে অনেকেরই বৈষম্য হয়ে গেছে। এই কয়েকদিনে কেউ মন্ত্রী হয়েছে, ক্ষমতায় পেয়েছে, বেশ কয়েকজন ভালো ভালো জায়গাতে বিয়ে করেছে, কিন্তু এখন পর্যন্ত অনেকের বিয়ে হয়নি। তো যাদের বিয়ে হয়নি, আপনি বিশ্বাস করেন সেই সমস্ত নারী পুরুষের জীবন জাহান্নাম হয়ে গেছে না? তো যার জন্য জীবন ঝুঁকে নিল ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, সে কি তাদের বিয়ে থাকার জন্য কোনো ব্যবস্থা করবে না?
সেই কাজটাই করে যাচ্ছে। তো এটা নিয়ে আমরা যারা কম বুদ্ধির মানুষ আমরা এখনো বুঝতে পারিনি। আর আমি একটু বুঝতে পারছি, আজিজ ভাই বুড়া মানুষ, সে মানে ওই যে এই জায়গাতে ডক্টর ইউনূসের বুদ্ধি যে এত নিচে নামতে পারে বা এত প্রান্তিক লেভেলে যেতে পারে সেটা এখনো সে বুঝতে পারেনি আর কি। তো এইভাবে চলছে সব কিছু, তো দেখা যাক কি হয় আর কি। জি ধন্যবাদ। বিষয়টা হলো বয়স হলে মানুষ কিন্তু অনেকেই ডিমেনশিয়াতে ভোগে। হ্যাঁ, তো আমার মনে হয় যে 9,300 স্কোয়ার ফিটের বাসা বানানো যারা চিন্তা করছে, হয় চুরির জন্য করছে, না হলে ডিমেনশিয়াতে ভোগে। এটা সুস্থ মানুষে বাংলাদেশে যেখানে বৈষম্য তুঙ্গে, বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, স্বাধীনতা যুদ্ধ, 90-এর আন্দোলন, জুলাইয়ের আন্দোলন, 24-এর আন্দোলন, সব বৈষম্যের বিরুদ্ধে। অথচ এইভাবে যে পরিকল্পনা করে, আপনি দেখেন যেটা রনি ভাই বলল, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নোবেল প্রাইজ পায় তখন বলছিল কি ক্ষুধাকে মিউজিয়ামে পাঠাবে। কই মিউজিয়ামে যান, মিউজিয়ামে দামি দামি জিনিস, ক্ষুধা তো বাংলাদেশে পুরা। ক্ষুধা 30 লক্ষ লোক, আপনার দেখেন অর্ধেক লোক মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত গেছে, নিম্ন মধ্যবিত্ত হতদরিদ্রে গেছে। ক্ষুধা গেছে কোথায়? 3-0 বলছে উনি, বলছে যে জিরো পভার্টি। এখন বাংলাদেশে 3 কোটি লোকের কাজ নাই, 3 কোটি লোকের কাজ নাই। জিরো কার্বন ইমিশন। আপনি দেখেন পৃথিবীর ভিতরে এখন বাংলাদেশ 2 নম্বর, কারণ বসবাসের অনুপযুক্ত শহর, কার্বনে ভর্তি। তৃতীয় জিরো আপনার হচ্ছে জিরো পভার্টিতে বললামই। তো ওনার তো থিওরিতে বাংলাদেশে তো হচ্ছে না, উনি বিদেশে ফেরি করে বেড়ায় লাভ কি? বাংলাদেশ এটাকে অবাস্তব একটা থিওরি দিয়ে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে উনি। তো সুতরাং ওনার যে থিওরি, এখন উনি ডিমেনশিয়াতে ভোগে। কিন্তু একটা জিনিস আছে, শোনে, কথা বলে না, কথা বলে না। একমাত্র আল্লাহ ছাড়া, আমি মুসলমান বিশ্বাস করতে পারে, আল্লাহ ছাড়া তার কল্পের কোনো খবর কেউ রাখে না, কেউ রাখে না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি যদি ভুল না করি, ঠিক গত ঈদের কাছাকাছি বা সেই সময় বলেছিলেন আসন্ন যে ঈদ রয়েছে আমাদের সামনে, সেই ঈদ রোহিঙ্গারা তাদের নিজ দেশে করবেন। কিন্তু তাদের নিজ দেশে তো পাঠানোই যায়নি, বরং অন্য দেশের যেসব রোহিঙ্গা আছেন তাদেরকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হবে। এই বিষয় নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। এটি কি বাংলাদেশকে নতুন করে শঙ্কায় ফেলবে না? জি ফেলবে। প্রথমত হলো যে এমনি শেখ হাসিনার জমানাতে 12 লাখ ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে আরও 3 লাখ আসছে, এখন রোহিঙ্গাদের সংখ্যা 15 লাখ। আর সৌদি আরবে যে রোহিঙ্গাগুলো বিভিন্ন দেশ থেকে গিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে গিয়েছে, বাংলাদেশ থেকেও গিয়েছে। তো বাংলাদেশ থেকে ধরুন 30% গেছে, আর বিশ্বের অন্যান্য দেশ থেকে আসছে। এবং এটা সৌদি আরব দীর্ঘদিন ধরে কোনো দেশের উপর এটা গছাতে পারছে না, নট ইভেন মায়ানমারের উপর। কারণ বাংলাদেশ যেহেতু গরিবের বাহুস, এদেরকে চাপ দিলেই যে কোনো কাজ করা সম্ভব। আর এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আরও দুর্বল। তো কাজেই যেটা শেখ হাসিনাকে দিয়ে মানে তারা পারেনি, অতীতে কোনো সরকার দিয়ে পারেনি, রোহিঙ্গার সমস্যা শুরু হওয়ার পর থেকে সৌদি আরবে এরকম রোহিঙ্গাদের ঢল, এবং আমি নিজে গিয়ে সেখানে দেখে আসছি। বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, গত 53 বছর যাবৎ দেশের মানুষ সম্মানিত বোধ করেননি। আপনাদের দুজনের বয়সই নিশ্চয়ই 53 পার হয়েছে বা আশেপাশে রয়েছে। আপনারা কি আগে কখনো সম্মানিত বোধ করেননি, এখন সম্মানিত বোধ করছেন? তার এই কথাটা খুব অবমাননাকর, এবং সাধারণ মানুষের জায়গা থেকেও আমি এই উত্তরটি আসলে জানতে চাই। রাইট, এটা তার এই কথাটা বলাটা ঠিক হয়নি। সে আমার খুব ঘনিষ্ঠজন, আপনজন। আমি এর বেশি আর তার সম্পর্কে বলতে পারবো না। আজিজ ভাই বলুক আর কি, তার বলাটা ঠিক হয়নি। দেখেন, আমি পাকিস্তান আমলের মানুষ। আগে এটা ঠিক, মানুষের আয় রোজগার অর্থনীতি দুর্বল ছিল, কিন্তু অপমান মানুষকে এভাবে করা হতো না, অপমান করা হতো না। উনি যে কথা বললেন, জি, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিল শেখ হাসিনার, বলা হতো যে এমনভাবে চুরি করতো যেটা সব ভাগ করা হতো। সে তার স্বামী ছিল এইটার চিফ এক্সিকিউটিভ, এখন ওই বিপুর পুরো প্রতিষ্ঠানটা দখল করছে। কিছুদিন আগে সিলেটের সাদা পাথরের শুনলেন না, ওখানে ঐক্যমত আছে সব দল, ওনার নেতা ছিল তার স্বামী। এখন বলে যে অপমান ছিল না, আমি তো অপমান হচ্ছি এখন। ওনাকে যে চেহারায় দেখেছি, এখন তো উনি তো চেহারা আগে দেখেন, আগে চেহারা মিলেন, ওনার চেহারা তো রাজকীয় চেহারা হয়ে গেছে। এখন তো ওনার টাকা পয়সার অভাব নেই। হ্যাঁ, তো উনি তো যে ধারণা বলা হয় যে সরকারের ভিতরে সরকার আছে, ওনার নামও তো আছে, ওনার নামও তো আছে। সুতরাং এগুলো করার লাভ নাই। আপনি বলতে চাচ্ছেন যে তার এমন মন্তব্য করা ঠিক হয়নি? মোটেই ঠিক হয় নাই, মোটেই ঠিক হয় না। উনি কি বুঝবে? আপনাকে ধন্যবাদ। ওনার জন্ম নিশ্চয়ই বাংলাদেশে, আমার জন্ম পাকিস্তান আমলে। জি, আমার জন্ম
আমি এসএসসি পাস করছি 69-এ। উনি কি দেখছেন এদেশের ভূখণ্ডে? জন্ম হয়েছে 69-এ। মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করছি, তখন তো এই ইজ্জতের জন্য আরো করছি, স্বাধীনতার জন্য করেছি। আমি আমার গণতন্ত্র থাকবে, আইনের শাসন থাকবে, সুশাসন থাকবে। তখন তো মানুষের মনের থেকে, আমি বলতেছি, আমি সাক্ষ্য দিচ্ছি, আগে দুর্নীতিবাজকে মন থেকে ঘৃণাবোধ হইতো, এখন ঘৃণাবোধ হয় না। কারণ রেজাউল সাহেবের টাকাওয়ালা লোক, তিনি একজন পরিবেশবাদী একটা ইউনিভার্সিটির শিক্ষক, তিনিও এখন টাকাওয়ালা লোক। এদেশের কার কাছে অপমান হবো না কেন? আমার ধরেন কিচ্ছু নাই, তাতে কি হয়েছে? আমি যথেষ্ট সম্মানী বোধ করতেছি। কিন্তু যারা আশেপাশে দেখি তো সব চোর, আশেপাশে দেখি চোর, তাদের অপমান বোধ হয় না। চোরের মায়ের বড় গলা, এই একটা প্রবাদ আছে না? এখন চোরগুলোর কি আওয়াজ বেশি। জি, তার মানে আপনি বলতে চাইলেন যে আপনি গর্ববোধ করতেন বাঙালি হিসেবে এবং এখনো করেন একইভাবে? এখন আমি ব্যক্তিগতভাবে করি, তবে ওই চোরগুলো দেখলে আবার খুব মেজাজ গরম হয়ে যায়। এই তো গরম হয়ে গেল। জি, আপনি বাঙালি হিসেবে গর্ববোধ করেন এবং আমিও বাঙালি হিসেবে গর্ববোধ করি। বাংলার মানুষ 53 বছর যে সম্মান পেয়েছেন কিনা সেই মন্তব্যে যেতে চাই না, তবে সামনের যে দিনগুলো আসবে অবশ্যই বাংলার মানুষ মাথা উঁচু করে থাকবে এবং সম্মানিত বোধ করবে, এমনটিই চাওয়া। ভালো থাকুক দেশ।